বেনারস পৌঁছে স্টেশন থেকে অটো করে গদুলিয়া চকের কাছে একটি হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই দ্য কেসারি রেস্টুরেন্টে। আজকের ভিডিওতে আমাদের 2 রাত 3 দিনে বেনারস ভ্রমণটি আপনাদের সাথে শেয়ার করছি। গদুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটের পথে এই রেস্টুরেন্টটি অবস্থিত। এটি সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট। আমরা অর্ডার করলাম মশালা দোসা আর ফ্রাইড ইডলি সাম্বার। খাবারের মান ও স্বাদ ছিল বেশ প্রশংসনীয়, তাই হাইলি রেকমেন্ডেড আর মাস্ট ট্রাই তো বলাই যায়। খাওয়া শেষ করে আমরা বেনারসের সরু গলি ধরে চলে গেলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। প্রথম দিনই আমরা গঙ্গা স্নান করে নিলাম। কথিত আছে বেনারস মানুষ 2 কারণেই আসে, এক গঙ্গা মায়ের তট আর দ্বিতীয় বাবা বিশ্বনাথের পট। বেনারসের এই সরু গলি কিন্তু পৃথিবী বিখ্যাত, আর এই সরু গলির 2 পাশের প্রতিটি দেয়ালে অত্যন্ত সুন্দর চিত্রাঙ্কন করা রয়েছে। এই গলিগুলোর ভেতরে কোনো যানবাহন অ্যালাউ নয়, তাই বেনারস ঘুরতে এলে কিন্তু এই সরু গলি দিয়ে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। দশাশ্বমেধ ঘাট থেকে গঙ্গা স্নান সেরে আমরা হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। এরপর বিকেলে আমরা আবার চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। গঙ্গার 84টি ঘাটের মাঝে এই দশাশ্বমেধ ঘাট সবথেকে জনাকীর্ণ। 10টি অশ্বমেধ যজ্ঞ করায় এই ঘাটটির নামকরণ দশাশ্বমেধ ঘাট করা হয়েছিল। এই ঘাটটির জনপ্রিয়তার একটি প্রধান কারণ হল বেনারসের বিশ্বপ্রসিদ্ধ গঙ্গা আরতি এই ঘাটেই অনুষ্ঠিত হয় প্রতিদিন সন্ধ্যাকালে। দশাশ্বমেধ ঘাটের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, তবে সেই সবগুলোই কিন্তু সম্পূর্ণ ভেজিটেরিয়ান। আমরা চলে গেলাম উডুপি মুম্বাইয়ে। রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়র বেশ পরিপাটি ছিল, আর এখানকার দেয়ালে কাশী বিশ্বনাথ মন্দিরের চিত্রাঙ্কন করা ছিল। বৈকালিক নাস্তায় আমরা খেয়ে নিলাম ভেজিটেবল হাক্কা চাউমিন। এর টেস্টও বেশ দারুণ ছিল। এরপর আমরা এগিয়ে গেলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। সন্ধে হওয়ার প্রায় 2 ঘন্টা আগে থেকেই এই ঘাটটিতে প্রচণ্ড ভিড় হয়। এখানে রয়েছে মা গঙ্গার একটি মন্দির। গঙ্গা আরতি দেখার জন্যে প্রতিদিনই এই ঘাটে অনেক ভক্তদের সমাগম হয়। অনেকে আবার নৌকা ভাড়া করে নৌকায় বসেও গঙ্গা আরতি দেখে। তবে গঙ্গা আরতি সবথেকে ভালোভাবে দেখার জন্যে আপনাকে গঙ্গা আরতি শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকেই ঘাটে এসে বসতে হবে। সন্ধ্যার প্রাক্কালে ঘাটে এলে কিন্তু একদমই বসার জন্য জায়গা পাওয়া যাবে না। এরপর আমরা সেই বিশ্ববিখ্যাত গঙ্গা মায়ের আরতি দেখে নিলাম খালি চোখে। বেনারস এসে প্রথম দিনই আমরা গঙ্গা স্নান আর গঙ্গা মায়ের আরতি দর্শন করে নিলাম। এরপর গঙ্গা আরতি শেষ করে আমরা হোটেলে ফিরে ডিনার করে শুয়ে পড়লাম। বেনারসে আমাদের প্রথম দিনের অ্যাক্টিভিটিস ছিল কম, যেহেতু অনেকটা পথ জার্নি করে আমরা টায়ার্ড ছিলাম। দ্বিতীয় দিনের শুরুতে প্রথমেই আমরা বাবা কাশী বিশ্বনাথের দর্শন করে নিলাম এবং পাশাপাশি বাবার রুদ্রাভিষেকও করেছিলাম। এরপর পুরি, সবজি, জলেবি আর ঢোকলা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম হোটেলে। বিকেলে একটি টোটো ভাড়া করে আমরা প্রথমেই চলে গেলাম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে। যেহেতু 12টা থেকে 4টে পর্যন্ত প্রায় সকল মন্দিরই বন্ধ থাকে, তাই এই সময়টা আমরা হোটেলে ফিরে বিশ্রাম করেছিলাম। ইতিহাসের থেকেও প্রাচীন এই বেনারসকে মন্দিরের নগরীও বলা হয়। এই মন্দিরটির নাম কাশী বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দিরও বলা হয়। এই মন্দিরটি সম্পূর্ণই নির্মিত মূল কাশী বিশ্বনাথ মন্দিরের আঙ্গিকে। কাশী হিন্দু ইউনিভার্সিটির বাইরের কোল্ড কফি কিন্তু খুবই বিখ্যাত, আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন। এরপর আমরা চলে গেলাম হনুমান মন্দিরে, সেখানে ফোন অ্যালাউ ছিল না। এরপর আমরা ত্রিদেব মন্দিরে চলে গেলাম। এটি এখানকার প্রধান মন্দিরগুলোর মাঝে একটি। এই মন্দিরগুলো খুবই কাছাকাছি, অর্থাৎ একটি থেকে আরেকটি পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত। ত্রিদেব মন্দির দর্শন শেষে আমরা চলে গেলাম শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে, যা এটি থেকে খুবই কাছে অবস্থিত। এই মন্দিরটির ইতিহাস থেকে জানা যায় এখানে বসেই তুলসীদাস রামায়ণ রচনা করেছিলেন। প্রতিদিন তুলসীদাসের রামায়ণ পাঠের সময় হনুমানজি ছদ্মবেশে এখানে রামায়ণ পাঠ শুনতে আসতেন। হনুমানজি এক বৃদ্ধের বেশে এখানে প্রতিদিন রামায়ণ পাঠ শুনতে আসতেন। তুলসীদাসের একদিন সন্দেহ হয় তিনি সেই বৃদ্ধের পিছু নেন। কিছু দূর যাওয়ার পর হনুমানজি যখন বৃদ্ধের বেশ থেকে হনুমানজির আসল রূপে আসলেন, তখন তুলসীদাস ওনার পরিচয় জানতে পারলেন আর হনুমানজির সামনে যেয়ে ওনার দর্শন লাভ করলেন। সেই স্থানটিতেই হনুমান মন্দির গড়ে উঠেছে।
শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির দর্শনের পর আমরা আরও কিছু মন্দির দর্শন করলাম। এরপর আমরা এখানে একটি ইস্কন মন্দিরও দর্শন করে নিলাম। এরপর আমরা মা বৈষ্ণোদেবী মন্দিরে মা বৈষ্ণবীর দর্শন করে নিলাম। এরপর আমরা চলে গেলাম শ্রী আদিশক্তি মা দুর্গা অর্থাৎ লাল দুর্গা মন্দিরে। এই মন্দিরটি অনেক প্রাচীন মন্দির এবং এখানে মায়ের 9টি রূপের আরাধনা করা হয়েছে। এখানে রয়েছে দুর্গা কুণ্ড। এই কুণ্ডটি একসময় গঙ্গার সাথে মিলিত ছিল। এরপর আমরা চলে গেলাম শ্রী মণি মন্দিরে। এই মন্দিরটিতে মহাদেবের 150টির ওপর শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটির ভেতরকার সৌন্দর্য ছিল অপূর্ব এবং এই মন্দিরটি ঘুরে দেখতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগলো। এই মন্দির দর্শন শেষে আমরা চলে গেলাম শ্রী নবগ্রহ মন্দিরে। কাশী ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের প্ল্যান ছিল সাইট সিইং অর্থাৎ দূরের মন্দিরগুলো দর্শন করা। এরপর আমরা চলে গেলাম শ্রী বটুক ভৈরব মন্দিরে। এই মন্দিরটির বাইরের দেয়ালেও খুব সুন্দর চিত্রাঙ্কন করা ছিল। মন্দিরের নগরী বেনারসের সকল মন্দির ভ্রমণ করা তো কোনোভাবেই সম্ভব ছিল না এই অল্প সময়ে, আর তাই আমরা কিছু মূল মন্দিরই দর্শন করেছিলাম। মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মাঝে 7ম জ্যোতির্লিঙ্গ এই বেনারসে অবস্থিত। রাজা বিনয়গুপ্তের শাসনামলে 6ষ্ঠ শতাব্দীতে সর্বপ্রথম নির্মিত হয় এই কাশী বিশ্বনাথ মন্দির। দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘুরি কাশী নরেশকে পরাজিত করে এবং প্রথমবারের মতো এই মন্দিরটি ভাঙা হয়। এরপর বেশ কয়েকবার এবং সর্বশেষ আওরঙ্গজেবের আমলে 1669 সালে এই মন্দিরটি ভাঙা হয়। অষ্টাদশ শতাব্দীতে 1780 সালে ইন্দোরের মহারানী আহিল্যাবাই হালকার এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। মহারাজা রঞ্জিত সিং তার যুদ্ধ জয়ের 1/4 স্বর্ণ এই মন্দিরে দান করেন। মন্দিরের গর্ভগৃহ 36 কেজি স্বর্ণ দ্বারা নির্মিত। 7ম জ্যোতির্লিঙ্গের বাবা কাশী বিশ্বনাথের এই শিবলিঙ্গটির উচ্চতা 60 সেন্টিমিটার। বটুক ভৈরব মন্দির দর্শন শেষে আমরা মা কামাখ্যা মন্দিরের দর্শনে গেলাম। মন্দিরটিতে তখন সন্ধ্যা আরতি চলছিল। বেনারস এসে বেনারসি না কিনলে বেনারসের ভ্রমণ তো সম্পূর্ণই হবে না। তারপর আমরা চলে গেলাম বেনারস ফেমাস বেনারসি শাড়ি তৈরি দেখতে। এখানে আপনারা হোলসেল রেটে বেনারসি শাড়ি কিনেও নিয়ে আসতে পারবেন। বেনারসি শাড়ি তৈরির সুতো এবং সমস্ত সরঞ্জাম দেখে আমরা ওপরে চলে গেলাম বেনারসি শাড়ি কেনার জন্য। সেখানে বেশ কয়েকটা শাড়ি পছন্দও হলো, দরদাম করে কিনেও নিলাম। বেনারসি শাড়ি কেনার মধ্যে দিয়ে আমাদের দ্বিতীয় দিনের বেনারস ভ্রমণ শেষ হলো। গোদলিয়া চক থেকে বেশ কিছুটা দূরে একটি ননভেজ স্টল থেকে আমরা কিনে নিলাম চিকেন এগ চাউমিন এবং চিকেন রোল। এরপর আমরা বেনারস ফেমাস বেনারসের লাস্সি ট্রাই করলাম। বেনারসের এই লাস্সিও কিন্তু ওয়ার্ল্ড ফেমাস, আর বেনারসে এসে এই লাস্সি ট্রাই করা মাস্ট। দ্বিতীয় দিন রাতে আরও একবার বাবা বিশ্বনাথের দর্শন করে নিলাম শয়ন আরতির সময়। রাতেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে বাবার দর্শনের জন্যে। এরপর রুটি আর ডাল মাখনি দিয়ে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়লাম। এভাবেই কেটে গেল আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। তৃতীয় দিন সকাল ভোর 4টে উঠে আমরা কিন্তু চলে গেলাম আস্সি ঘাটের উদ্দেশ্যে। গঙ্গার 84টি ঘাটের মাঝে শুধুমাত্র এই আস্সি ঘাটেই প্রতিদিন সকাল 5টায় গঙ্গা আরতি হয়, আর এই আরতিটির নাম সুবাহ এ বানারস। দশাশ্বমেধ ঘাট ব্যতীত শুধুমাত্র এই আস্সি ঘাটেই সন্ধ্যায়ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। প্রায় 1 ঘন্টা সময় ধরে এই গঙ্গা বন্দনা আর গঙ্গা আরতি দেখতে আমাদের বেশ লাগলো। আরতি শেষে আমরা গঙ্গার তটে নৌকা ভ্রমণে বেরিয়ে পড়লাম। একে একে গঙ্গার 84টি ঘাট আমরা ভ্রমণ করলাম। গঙ্গায় নৌকাবিহারের জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময় এই সকাল। সূর্যোদয়ের পর সকালের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে নৌকাবিহার বেশ লাগছিল। কথিত আছে ভগবান শ্রীরামচন্দ্র 14 বছরের বনবাস শেষে যখন মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন তখন এই গঙ্গার উপর দিয়েই তারা নৌকাবিহার করেছিলেন। বেনারসে এসে গঙ্গায় নৌকাবিহার করাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নৌকাবিহার শেষে আমরা কাশী করিডোরে নামলাম। 2019 সালে এই কাশী করিডোরটি নির্মিত হয়। বিশ্বের সবথেকে পুরনো শহর এই বেনারস। গঙ্গার 84টি ঘাটের মাঝে একটি তুলসী ঘাট। এই তুলসী ঘাটেই তুলসীদাস রামায়ণ রচনা করেছিলেন এবং এখানেই তিনি হনুমান চালিসাও লিখেছিলেন এবং বলা হয়ে থাকে এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কাশী করিডোরে রয়েছে আদি শঙ্করাচার্যের ভাস্কর্য। এখানে ভারত মাতার মূর্তিও রয়েছে এবং রানী আহিল্যাবাই হালকারের মূর্তিও রয়েছে।
এই কাশি করিডোরের ভেতরেই রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট এবং সেখানে ঢুকে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। গোদলিয়া চক থেকে যে 4টি রাস্তা রয়েছে এর মাঝে প্রথম রাস্তা বাবা বিশ্বনাথের মন্দিরে অর্থাৎ ধর্মের দিকে নিয়ে যায়। দ্বিতীয় রাস্তা অর্থের দিকে অর্থাৎ ঠাটেরি বাজারের দিকে নিয়ে যায়। তৃতীয় রাস্তা নিয়ে যায় কামের দিকে অর্থাৎ ডালমন্ডি। আর চতুর্থ রাস্তা মোক্ষের দিকে অর্থাৎ মণিকর্ণিকা ঘাটে। কাশী করিডোর থেকে আমরা চলে গেলাম এর ঠিক পার্শ্ববর্তী নেপালি মন্দির, একে পশুপতিনাথ মন্দিরও বলা হয়। এই মন্দির দর্শন শেষে আমরা চলে গেলাম মণিকর্ণিকা ঘাটে। এটা বেনারসের সবথেকে রহস্যময়ী ঘাট, যেখানে মৃতদেহ সবসময় জ্বলতেই থাকে। পৌরাণিক কথা অনুযায়ী একবার মাতা পার্বতী এখানে স্নান করতে এসেছিলেন এবং তার কানের কুণ্ডল এখানে পড়ে গিয়েছিল। এখানে উপস্থিত 7 জন ব্রাহ্মণকে মহাদেব দায়িত্ব দেন সেই কুণ্ডলটি খুঁজে বের করার। তারা খুঁজে পেলেন কিন্তু বললেন আমরা পাইনি। এতে মহাদেব ভীষণ ক্রোধিত হয়ে তাদের অভিশাপ দিলেন যে আজ থেকে তোমরা চণ্ডাল হয়ে যাও এবং মানুষকে পোড়ানোর কাজ করো। এবং সেই থেকে আজ পর্যন্ত এই ডোমজাতি মৃত পোড়ানোর কাজ করে চলেছে। মান্যতা আছে আজও চিতার প্রথম 5টি লাকড়ি ডোমের রাজাই দিয়ে থাকেন। স্বয়ং মহাদেব এই ঘাটের দেখাশোনা করেন। মহাদেব এও অভিশাপ দেন যে এই ভূমি সর্বদা জ্বলতেই থাকবে এবং তিনি যে অগ্নি প্রজ্বলিত করে দেন সেখান থেকেই আজও মৃত ব্যক্তিকে অগ্নি প্রদান করা হয়। স্বয়ং মহাদেব মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র পাঠ করেন। তারক মন্ত্র অর্থাৎ রাম নাম। আমরা খুব কাছ থেকে এই মণিকর্ণিকা ঘাট দর্শন করলাম। আর এখানে রাশি রাশি লাকড়ি জমা করা থাকে। এই হলো সেই কুণ্ডটি। এই ঘাটে রয়েছে প্রায় 300 বছর পুরনো 9 ডিগ্রি হেলানো রত্নেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী অহল্যাবাইয়ের দাসী রত্নাবাই। আর তার নাম অনুসারেই এই মন্দিরটির নাম রত্নেশ্বর মহাদেব মন্দির। একে কাশী কারবাট মন্দিরও বলা হয়। এই মন্দিরটি বছরে 6 মাস গঙ্গায় নিমজ্জিত থাকে আর বাকি 6 মাস দর্শন দেয়। এরপর মণিকর্ণিকা ঘাটে অবস্থিত মা বিশালাক্ষী মন্দিরের দর্শন আমরা করে নিলাম, যা 51 সতীপীঠের একটি সতীপীঠ। বলা হয়ে থাকে মাতা সতীর কর্ণিকা পড়াতে এই ঘাটটির নাম মণিকর্ণিকা। কাশী বিশ্বনাথ মন্দিরের আদি শঙ্করাচার্য গেটের বাইরে খিচুড়ি বাবা টেম্পল অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তকে খিচুড়ি খাওয়ানো হয়। এরপর পুরি সবজি এগুলো কিনে আমরা হোটেলে ফিরে গেলাম। প্রতিদিনের মতোই বেলা 12টা থেকে 3টা পর্যন্ত হোটেলে বিশ্রাম করে আমরা প্রথমেই বেরিয়ে পড়লাম কালভৈরবের দর্শনে। দুপুরে আমরা ভেজ বিরিয়ানি দিয়ে লাঞ্চ করে নিলাম। বাবা কালভৈরবকে কাশী কোতোয়াল বা কাশীর দ্বাররক্ষক বলা হয়, তাই বাবা কালভৈরবের দর্শন ছাড়া কাশী বিশ্বনাথের দর্শন সম্পূর্ণ হয় না। বাবা কালভৈরবের বাহন কালো কুকুর। এরপর আমরা চলে গেলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে। কথিত আছে চন্দ্রদেব অভিশপ্ত হওয়ার পর প্রায় 1 বৎসর কাল এখানকার চন্দ্রকূপের জল দ্বারা মহাদেবের অভিষেক করেছিলেন 1 বৎসর কাল এবং তারপর তিনি অভিশাপ মুক্ত হয়েছিলেন। এখানকার ধন্বন্তরী কূপের জল পান করলে সকল ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তাই অনেক ভক্তরা এই কুয়োর জল পান করে থাকে। আমরাও কিন্তু করে নিলাম। এরপর আমরা চলে গেলাম আত্মবিশ্বেশ্বর মন্দিরে। স্বামী বিবেকানন্দের মাতা পিতা এই মন্দিরে মহাদেবের আরাধনার মাধ্যমে স্বামী বিবেকানন্দকে পুত্র হিসেবে পেয়েছিলেন। কথিত আছে বাবা কাশী বিশ্বনাথের আত্মা এই মন্দিরে বিরাজ করে, আর তাই এই মন্দিরের নাম আত্মবিশ্বেশ্বর মন্দির। এখানে 8টি বেলপত্র নিবেদন করলে মহাদেবকে 108টি বেলপত্র, এখানে নিবেদিত 8টি বেলপত্র 1008টি বেলপত্র নিবেদনের সমান। এরপর আমরা চলে গেলাম সংকটামাতা মন্দিরে। দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে এই মন্দিরে দর্শন করতে এসেছিলেন, কারণ এই মন্দিরে দর্শন করলে ভক্তের সকল সংকট দূর হয়। এরপর আমরা মাতা সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করলাম। এই মন্দিরের মাতা ভক্তের সকল কার্যে সিদ্ধি প্রদান করেন। মাতা সিদ্ধিদাত্রী স্বয়ং এই স্থানে প্রকট হন এবং এই মন্দিরের স্থানটি পৃথিবীর সবথেকে প্রাচীনতম স্থান। এরপর আমরা ওমকারেশ্বর মন্দির দর্শন করলাম। এই সকল মন্দির মণিকর্ণিকা ঘাটের পাশে সিন্ধিয়া ঘাটে অবস্থিত। বেনারস ভ্রমণের 3য় দিনে আমরা এই সকল মাহাত্ম্যপূর্ণ মন্দিরের দর্শন করে নিলাম। কথিত আছে এখানকার চন্দ্রকূপে নিজের অবয়ব না দেখতে পেলে সেই ব্যক্তি 6 মাসের মাঝে মারা যায়। আপনাদেরও এই সকল মন্দিরের দর্শন করিয়ে দিলাম। মন্দির দর্শন শেষে আমরা চলে এলাম ব্লু লস্যিতে। এখানে লস্যি খাওয়ার পর যাওয়ার সময় সকলেই নিজের ছবি রেখে যায়। এভাবে আমাদের বেনারস ভ্রমণের 3য় দিনটি শেষ হলো এবং রাতে ট্রেন ধরে আমরা কলকাতায় ফিরে এলাম।
ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।